নমস্কার বন্ধুরা, টুম্পার গ্রন্থাগারের পক্ষ থেকে আজ আমি পাঠ করে শোনাবো কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প ছেলে ধরা। সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির সঙ্গে নিযুক্ত ছেলে ধরারা শহরে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখনো কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারো পোশাক ভিখারির, কারো বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতন। এই জনশ্রুতি পুরানো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা। তাদের ছেলেপুলেই হয়তো ফুলের তলায় পোতা যাবে। কারো মনে শান্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। আবার তার উপর আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে, কাল পরে আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে, সে ছেলে ধরা করে ঝুলিতে পড়ছে। এমনি কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহ কমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছালো। এমনই যখন অবস্থা, তখন আমাদের দেশও হঠাৎ একটি ঘটনা ঘটে গেল। সেইটিই বলি। পথের অদূরে এক বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেয়নি। দেবেন এই কল্পনাও তাদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি ঐজসপত্র, পুরি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন। বলেন হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে সেই ভালো, মেরেই একদিন সমস্ত আদায় করে নেব। এমনি করেই দিন যায়। সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠানে দাঁড়িয়ে বললে, শেষ বেলা বলছি খুড়ো, আমায় ন্যায্য পাওনা দেবে কিনা বলো। খুড়ো বললেন, তোর কিছুই নেই? না, আদায় করে ছাড়বো আমি। খুড়ি রান্নাঘরের কাছে ছিলেন, বেরিয়ে এসে বললেন, তাহলে তোর বাবাকে ডেকে আনগে। হিরু বলল, আমার বাবা সে তো স্বর্গে গেছেন, আপনি আসতে পারবেন না। আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো? তাদের কেউ হয়তো বেঁচে আছে, আবার তারা এসে চুল চেড়ে আমার বকরা ভাগ করে দেবে। তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যা ভাষা চলল তা লেখা যায় না। যাবার আগে হিরু বলে গেল, আজ এর একটা হেস্ত করে তবে ছাড়বো, এই তোমাদের বলে গেলুম, সাবধান। রান্নাঘর থেকে খুড়ি বললেন, ভারী ক্ষমতা, যা পারিস করকে যা। হিরু এসে হাজির হলো রায়পুরে। ঘর কয়েক গরিব মুসলমান পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া বার করে। লাঠি তেলে পাকানো, গাটে গাটে এতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কাজ, শুধু পুলিশের ভয় শান্ত হয়ে থাকে। হিরু বললে, বড় মিয়া, এই নাও 2 টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও, আরো বকশিস পাবে। টাকা দুটি হাতে নিয়ে লথিত নিজ্ঞা এসে বললে, কি কান বাবু? হিরু বললে,
এদেশে কে না জানে তোমাদের দুই ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে নিয়েছো তোমরা। তোমরা মনে করলে পারো না কি? বড় মিজ্ঞা চোখ টিপে বললে, চুপ চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষা রাখবে না। বীরনগর গ্রামখানি যে দুই ভাই দখল করে রেখেছি কে জানে তারা। কেউ চিনতে পারেনি বলেই তো এই যাত্রা বেঁচে গেছি। হিরু আশ্চর্য হয়ে বলল, কেউ চিনতে পারেনি? লথিফ বললে, পারবে কি করে? মাথায় ইয়া পাক বাঁধা, গালে গাল পাট্টা, কপালে কপাল জোড়া, সিঁদুরের ফোঁটা, হাতে 6 হাতি লাঠি। লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে জমদূত এসে হাজির হলো। চিনবে কি? কোথায় পালালো তার ঠিকানাই রইল না। হিরু তার হাতখানা ধরে ফেলে বললে, বড় মিয়া, এই কাজটি আমায় একবার করতে হবে দাদা। আমার খুড়ো তবু যাই হোক 2 ভাগের দিতে চায়, কিন্তু খুড়ো বেটি এত শয়তান যে এক চুমকি ঘটিতে শেষ পর্যন্ত হাত দিতে দেয় না। পাগড়ি, কালপট্টি আর সিঁদুর মেঘে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে, তোমাদের ডাকাতের হুমকি একবার বা ছাড়বে, তারপর দেখো মেরো কিসে হয়। আর যা কিছু পাও না মেরো বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লথিফ মিজ্ঞা রাজি হল। লথিফ মামুদ 2 ভাই সাজ পোশাক পরে আজই গিয়েছে খুড়োর বাড়িতে হানা দেবে। ঠিক হয়ে গেল। পিছনে থাকবে হিরু। একাদশী সারাদিনের পর দাওয়াই ঠাই করে দিয়েছেন জগদম্বা। মুখুজ্জে মশাই বসে আছেন চলচলে, সামান্য ফলমূল বেতো ধার। একাদশীতে রান্নাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুঠে তুলেছেন। এমন সময় দরজা ঠেলে ঢুকলো 2 ভাই, লথিফ আর মামুদ। ইয়া পাগড়ি, ইয়া গালপাট্টা, হাতে 6 হাতি লাঠি, কপালে জোড়া সিঁদুর মাখানো, মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠে বলল, ওগো পাড়ার লোক, কে কোথায় আছো? এসো গো, ছেলে ধরে এসেছে। সম্মুখের ছোট মাঠটায় ঘর থেকে ছোট ছোট ছেলের দল রোজ ফিকে ফেলে আজ খেলছে। তারা চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারল ছুট দিল। ও ছেলে ধরে এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরু এসেছিল বাড়ি ছেড়ে দিতে, দৌড়ের আড়ালে লুকিয়েছিল। সে চাপা গলায় বললে, আরে দেখো কি ভিক্ষা, পালাও। পাড়ার লোকে ঘুরে ফেললে আর রক্ষা নেই বলে নিজে ছুট মারল। লথিফ মিজ্ঞা শহরের আর কিছুই না শুনে তার ছেলে ধরা জনশ্রুতি বাড়ি এসেও পৌঁছেছে। চোখের পলকে বুঝলে এই অজারায় এই রূপ বেশে সিঁদুর মাখা মুখে ধরা পড়লে দেহের একখানা হাড় আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। কিন্তু ছুটলে কি হবে? লজ্জা আছে না। এসে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল, এটা দে। ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেলল। সে প্রাণের দায়ে কাঁটাবন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল, আবার সে মারে ডুব, আবার উঠে আবার মাথায় পড়ে ঢিল। লতিফ মিজ্ঞা জল খেয়ে আর ইট খেয়ে আধমরা হয়ে পড়ল। যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আরো সন্দেহ বেড়ে যায়। তাহলে নইলে ওর গাল পাটটা কেন? পাগড়ি কিসের? মাথায় এত সিঁদুর এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গাল পাটটা একধারে ঝুলছে, মানে সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে।
সেসব কথা পাড়ের লোকেদের বলে কমই শোনে কি। কতক্ষণ কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে টেনে হিঁচড়ে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ বিজ্ঞা নয়, তার ভাই মামুদ বিজ্ঞা, তারা ছেলে ধরার নয়। এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথ। হাঙ্গামা শুনে নেমে এলাম পুকুর ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আর সব একবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সর্মস্বরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো, আর মুখ দিয়ে কথা বেরোনোর শক্তি নেই। গালপাট্টায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি, শুধু হাত জোর করছে আর কাঁদছে। জিজ্ঞাসা করলো, ও কার ছেলে? চুরি করেছে? কে নালিশ করেছে? তারা বললে তাকেও জানে। ছেলে কই? কে বা জানে? তবে এমন করে মারছো কেন? একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধ হয় ওই পাকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে আনবে, বলি দিয়ে ফুলের তলায় পুঁতে। বলল, মরা ছেলে আবার কখনো বলি দেওয়া যায় নাকি? তারা বললে, মরা হবে কেন, জ্যান্ত ছেলে। তাতে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তি তো তখন অনেকের কাছে সমাচীন বোধ হল। এতক্ষণ উত্তেজনায় মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি। বললুম, ছাড় ওকে। লোকটাকে জিজ্ঞাসা করলো, মিজ্ঞা ব্যাপারটা সত্যি কি বলো তো? এখন অভয় পেলে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃতি করল। মুখুজ্জ দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না, শুনে অনেকেই করুণা হলো। বললুম, লতিফ বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নামলো। নাক মুললে কান মুললে খোদাই করে নিয়ে বললে, বাবু মশাই আর এসব কাজে কখনো না, কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি কে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা বাঁচল, এই ঢের। লতিফ ঘোরাতে ঘোরাতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে একটা প্রচন্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে চাপ দিতে। ঘরের ছুরি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্যে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরে বললে, ঝি যতই চেঁচায়, বেরো গো, এ কোত্থেকে আছো, ভূতে আমায় খেয়ে ফেললো। ততই তার মুখ চেপে ধরে বলে, মা গো আমাকে বাঁচাও, আমি ভূত পেত নই, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গায়ের সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ বিজ্ঞা, ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিলে, শুধু তার সেই পাকা লাঠিটা কেড়ে নিয়ে বললে, ছোট মিজ্ঞার সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিল। মুখের ওই রং সব রং তুলে ফেলে আস্তে আস্তে করে যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয়, সত্যিই আমাদের ওখানে ঘটেছে। নমস্কার বন্ধুরা, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন গল্প শোনার জন্য।